একটা বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছি। জানি না এটা পূরণ করতে পারবো কি না। তবে পূরণ আমাকে করতেই হবে। না হলে যে অনেক বেশি দেরি হয়ে যাবে। বলতে পারো একটা রিস্ক নিচ্ছি। বড় ধরনের রিস্ক। এই রিস্ক যদি না ফিল আপ করতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু রিস্কটা না নিয়ে তো কোনো লাভ নেই। নজর অনেক খারাপ জিনিস। এটা কখন কার উপর পড়ে যায় কেউ বলতে পারে না। মা তো অনেক সময় আবেগপ্রবণ হয়ে যায়। বাস্তবতা অনেক সময় বুঝতে পারি না বা বুঝতে চাই না। ফ্রিজেও রাখতে হবে না। বাইরে রেখেই বছরখানেক খাওয়া যাবে। কিন্তু পরে বাঁশটা কিন্তু ওরাই খায়। ছেলেরা কিন্তু বাঁশ খায় না। বাঁশ কিন্তু মেয়েরাই খায়। এখন যারা ভালো অবস্থানে আছে তারা আজ কালকে ভালো অবস্থানে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আর এখন যারা খারাপ অবস্থানে আছে তারা আজ কালকে ভালো অবস্থানে আসবে না তারও কোনো গ্যারান্টি নেই। এই কারণে সবসময় হিসাব করে চলতে হবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় বিকাল 4টা বাজে, 4টা কি 7টা বাজে। জুনেনাকে খিচুড়ি খাওয়াচ্ছি। ওকে এখন থেকে বসিয়ে খাওয়ার চেষ্টা করতেছি। খুব বেশি ক্ষুধা লাগলে বসে খায়, কিন্তু ক্ষুধা না লাগলে খেতে চায় না। তখন ওকে খাওয়াতে অনেক কষ্ট হয়ে যায়। কয়েক চামচ টপাটপ খেয়ে ফেলে, তারপরে আর খেতে চায় না, তারপরে সব ফেলে দেয়। সকাল থেকে কিচ্ছু খায়নি, ঘুম থেকে উঠেছে 2টা বাজে, তাই এইভাবে করে খাচ্ছে। বুক দুধ খাওয়ালে এই খিচুড়িটা খেত না। খিচুড়ি খাওয়া নিয়ে অনেক প্যারায় আসি। একসময় অনেক খিচুড়ি খায়, একসময় খাই না, একদমই খায় না। ভাগ্যিস সাউদে একটু খিচুড়ি খায়, তো ও না খেলে সাউদাকে খাইয়ে দিই। তাছাড়া বড় দুটো তো আসেই। কয়েকদিন ধরে জুনেনাকে ক্যামেরার সামনে আনতেছি, এটা ঠিক হচ্ছে না। ও আবার অসুস্থ হয়ে যাচ্ছে। বেশি ক্যামেরার সামনে আনলে ও অসুস্থ হয়ে যায়, মানুষের নজর লাগে। আমরা গরিব মানুষ, অসুস্থ হলে কী হবে, কী করবো? এমনিতেই তো ওরা বুড়ি ইনকাম কম, তাই আমি চাই না কোনোভাবে আমার সন্তানরা অসুস্থ হোক। আজকে বাবুর চেহারা ভালোভাবে দেখে নাও। ওর ফেসটা ক্যামেরার সামনে আর আনবো না। তোমরা কিছু মনে করো না পুরা। আমার বাচ্চার জীবন সবার আগে। আমার বাচ্চা অসুস্থ হলে আমি কী করবো বলো? ও যখন ছাওদার মতো একটু বড় হবে তখন ওর ফেস দেখাবো। তখন হয়তো বা কোনো সমস্যা হবে না। তোমরা সবাই আমার ছোট্ট মেয়ের জন্য দোয়া করো। আল্লাহ পাক যাতে ওকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। নজর অনেক খারাপ জিনিস। এটা কখন কার উপর পড়ে যায় কেউ বলতে পারে না। অনেকে আছে যে বাচ্চাদের ভিডিও দেখায়, ভিডিও দেখিয়ে অনেক ভিউজ পায়, অনেক মনে করে যে অনেক বড় নাম করে। আবার সেই বাচ্চাই অনেক অসুস্থে ভুগে, ওদেরকে নিয়ে বাবা হাসপাতালে যাওয়া আসা করে, দৌড়াদৌড়ি করে, ওদের পিছনে এত টাকা খরচ করে। তাহলে আমার এই টাকা কামাই করে লাভ কী? যে টাকা কামাই করে আমি নিজে ভালো মতো থাকতে পারবো না, যে টাকা কামাই করে আমাকে বারবার রাতের পেছনে ছোটা লাগবে, তাহলে সেই টাকা কামাই করা কী দরকার আছে? আমি আমার মেয়েকে দেখাই মনে খুশিতে, তোমাদেরকে ভালোবেসে দেখাই। তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমার ছোটো মেয়েকে অনেক ভালোবাসো, সেই জন্য দেখাই। এখানে আমার অন্য আর কোনো উদ্দেশ্য নেই। তবে দেখানোটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। মা তো অনেক সময় আবেগপ্রবণ হয়ে যায়। বাস্তবতা অনেক সময় বুঝতে পারি না বা বুঝতে চাই না। তবে বাস্তবতা বুঝতে হবে। মায়েদের জন্য সন্তানের জীবন, সন্তানের মঙ্গল সবার আগে। তাই সন্তানের জন্য হলেও কিছু ইচ্ছা, কিছু ভিডিও দেখানো কমাতে হবে। এতে করে সন্তান ভালো থাকবে আর আমিও ভালো থাকবো। কী বলো আপুরা? তোমরা কমেন্টস করে আমাকে জানিও। আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজকে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। বই পড়ো তুমি? তুমি বই পড়ো? হুম। লক্ষ্মী মেয়ে, বাল্য মেয়ে, জুনাইনা। আপু ঘুমায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। এবিসি পড়াও, এবিসি পড়াও। একটা বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছি। জানি না এটা পূরণ করতে পারবো কি না। তবে পূরণ আমাকে করতেই হবে। না হলে যে অনেক বেশি দেরি হয়ে যাবে। বলতে পারো একটা রিস্ক নিচ্ছি। বড় ধরনের রিস্ক। এই রিস্ক যদি না ফিল আপ করতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু রিস্কটা না নিয়ে তো কোনো লাভ নেই। সেটা হচ্ছে সায়রাকে আমি এবছরে ক্লাস 1-এ ভর্তি করে দিচ্ছি। এখন হয়তো বা তোমরা ভাবতেছো এখানে রিস্ক নেওয়ার কী আছে বা চ্যালেঞ্জ নেওয়ার কী আছে? আছে আপুরা। ও কিছু পারে না। আমার মেয়েকে আমি যে ক্লাস 1-এ ভর্তি করাবো, ও অক্ষরটা পর্যন্ত লিখতে পারে না। বুঝতে পারতেছো? আমি ওকে ছোটো হাতের এবং বড় হাতের এবিসি লেখা শিখিয়েছি। 1-2 লেখা পারে,
এক দুইও পারে, একটু ভুল করে তারপরেও মোটামুটি পারে, কিন্তু বাংলা সরে সরিয়া ক খ এগুলা কিছুই সে পারে না। এখন এই কয়েকদিনে সরাসরি লেখা শিখিয়েছি, এখন ক খ শিখাচ্ছি। E for eyes. E for elephant. E for eyes. E for elephant. F for frog. F for fish. F for frog. F for fish. Fish. G for God. G for grapes. G for God. G for grass. Grapes. H for head. H for head. Laps is for head. H for head. জায়ান সেটাকে রিডিং পড়িয়ে দিচ্ছে, ওকে বলতেছি তুমি মাঝে মাঝে তোমার বোনকে রিডিং পড়িয়ে দিবে। যদিও শোরগোল বেশি করে, বেশি চেঁচিয়ে করে, তারপরেও একটু পড়ানোর চেষ্টা করতেছি। কি বলবো তোমাদেরকে, আমার মেয়ে রিডিংও পারে না, মুখস্থ কোনো কিছুই পারে না। এবিসি পারে, মাঝখান দিয়ে LMN সেটা বলতে পারে না, বুঝতে পারছো? আর সরে সরিয়া ক খ এগুলার রিডিংও পারে না, মানে মুখস্থই পারে না, বুঝতে পারছো? আমার ছেলেকে আমি কখনোই রিডিং পড়াইনি, ওকে মুখে মুখে আমার কখনো পড়াতে হয়নি। ও টিভি দেখে দেখে সব শিখেছে, মনে করো যে টিভিতে ইউটিউব দেখে দেখে ও সব শিখেছে। ওকে আমার কোনো অক্ষর শেখাতে হয়নি, আল্লাহর রহমতে ও সবগুলো অক্ষর এমনিতে শিখে নিয়েছে। কিন্তু সায়রা তার উল্টো, ও টিভি দেখে দেখে কোনো অক্ষরই শিখে না, ওকে বললে একটু দেখে, পরে আর দেখেন না। ওই মোবাইলে কার্টুন দেখে, টিভিতে কার্টুন দেখে, তাও বেশিক্ষণ দেখে না। মোবাইল টিভিতে সারাক্ষণ তার কার্টুন আর গেমস খেলে, এছাড়া আর কিছু সে করে না। মানে ও যে শিখবে সে আগ্রহটা ওর নাই, ওকে পাশে বসিয়ে শেখালেও শিখে, না হলে সে শিখে না। আজ তো জলপাচা বানাবো, এই কারণে সরিষাও কিনে নিয়ে এসেছি আর সয়াবিন তেল কিনে নিয়ে এসেছি। বাবুরাবু তো কিনে আনলো না। এদিকে আবার রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তাই কিছু রসুন কেটে নিয়েছি। ভেবেছিলাম আজকে জব আচার বানাবো, কিন্তু আজকে আর আচার বানানো হলো না, কারণ সারা ছবি আনতে হবে। ছবি আনার জন্য বাইরে যেতে হবে। আমি তো মোবাইলে ছবি তুলে সেটা অনলাইনে পাঠিয়ে দিয়েছিলাম। অনলাইনে ক্লাস 1-এর জন্য ভর্তি ফর্ম পূরণ করেছিলাম। মডেল একাডেমি, শিক্ষা বোর্ড, পাইপারে স্টাফ কোয়ার্টার আর বেঙ্গল একাডেমি স্কুলের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো কালকে থেকে ভর্তি শুরু, তো কালকে আমাকে যেতে হবে ভর্তি করানোর জন্য। এই কারণে আঁকা ছবি নিয়ে আসতে হবে। এইদিকে বাবুরাবু ফোন করে করে পাগল করে ফেলতেছে, কখন যাবা। আমি যে আচার বানাবো সেটাও পারতেছি না। আচার বানানোর জন্য সব কিছু তৈরি করে রাখতেছি, এদিকে আবার বাইরে বের হতে হবে। তাই ঠিক করেছি আজকে সব কিছু তৈরি করে রাখি, কালকে আচার বানাবো। আবার রান্নাও করা হয়নি, বাইরে থেকে এসে রান্নাটা সেরে নিতে হবে। বাইরে থেকে কখন আসবো সেটাই তো বুঝতে পারছি না। আচার বানাতে হলে কোনো কিছু দিয়ে পানি মিক্স করা যাবে না। এই যেমন ধরো রসুন বাটা, সরিষা বাটা, এই সব কিছুতে ভিনেগার দিয়ে করতে হবে, পানি দিয়ে করলে কিন্তু হবে না। তাহলে আচারটা সহজে নষ্ট হবে না, আর বহুদিন বাইরে রেখে খাওয়াও যাবে। ফ্রিজেও রাখতে হবে না, বাইরে রেখেই বছরখানেক খাওয়া যাবে। গত বছর তো আমি কোনো আচারই ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ আচার সবগুলো ভালোই ছিল, কোনো প্রকার নষ্ট হয়নি। সায়রাকে ও নামটা শেখাচ্ছি। শুনেছি ভর্তির সময় নাকি নাম লিখতে দেয়, জায়ানের সময়ও নাম লিখতে দিয়েছিল। জায়ানকে তো আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম, 3-4 মাসের মধ্যে সব কিছু শিখিয়ে তারপর কেজিতে ভর্তি করেছিলাম। কেজিতে তো সে 5-6 মাস পড়েছিল, কিন্তু সায়রা তো কোনো জায়গায় পড়েনি, ওকে তো কোনো স্কুলেই দেওয়া হয়নি। প্রিপ্লেতে একবার দিয়েছিলাম, 1 মাসও পড়েনি, অনেক দুষ্টামি করেছিল। ওখানে ম্যাডাম সবাইকে ঠিকভাবে কেয়ার করতো না, দেখা গেলো যে কয়েকজনকে লেখাতো আর কয়েকজনকে লেখাতো না। ও তো লিখতোই না, শুধু দুষ্টামি করতো, ম্যাডামও ওর দিকে খেলাতো না। তাই ওখানে ওকে আর দেইনি। শুধু শুধু টাকা নষ্ট করা, শিকার কাজ কিছুই হচ্ছিল না। সায়রা নাম তো স দিয়ে, উনদস্তীয় দিয়ে, র দিয়ে, তো সটা, উনদস্তীয়টা আর রটা লেখাচ্ছি। তো বাংলা অক্ষর তো ওকে ক শিখেছিলাম, খ লেখাচ্ছি, খ সে লিখতেই পারতেছিল না। কালকে আবার ওকে ভর্তি করতে নিয়ে যাব, তো ওর নাম তো লেখা শেখাতেই হবে। স্কুলে লেখা দিবে, তোমাকে তোমার নাম লিখতে হবে। তুমি পাবা তোমার নাম লিখতে? হ্যাঁ, পারলে শিখতে হবে, তাড়াতাড়ি শিখে এলো, না হলে তোমাকে আমি স্কুলে ভর্তি করাবো না, আমি বলে দিলাম। হ্যাঁ, ভর্তি করাবো না আম্মু, বাবাকে না করে দিব। বাবাকে না করে দিব না, তাই লেখো। এবার তোমার ফটো দিয়ে দিয়েছি, এখানে সুন্দর করে করে এখানে এক ঘর লেখো। ওকে এসব কথা বলে ভয় দেখিয়ে লেখা শেখাচ্ছি, বলতেছি তুমি যদি ঠিকভাবে লেখা না শেখো তাহলে তোমাকে স্কুলে ভর্তি করাবো না। মানে আমি খুব টেনশন আছি, খুব ভয়ে আছি, কালকে ভর্তি, তো কীভাবে কী করবো। ও যদি লিখতে না পারে তাহলে ম্যাডাম কিন্তু ভর্তি নেবে না, মানে খুবই টেনশন আছে। ওর আব্বু আমাকে 1 মাস ধরে বলতেছে যে ওর নাম শেখাতে, ও তো অক্ষরই পারে না, নাম কীভাবে শেখাবো। তাই প্রথমে ওকে অক্ষরগুলো শিখে নিয়েছিলাম, কিন্তু এখন তো সময় নেই, কালকে ওকে ভর্তি হওয়া লাগবে। ও টিকে গিয়েছিল, ও সিরিয়াল নাম্বার হচ্ছে 102। মোটামুটি নামের অক্ষরগুলো শেখানো শেষ, এখন শব্দগান শেখাচ্ছি। বুঝতে পারছো কীভাবে লিখবা সায়রা? না লেখো, স্কুলে ফর্মে সুন্দর করে লিখবা, লিখতে হবে না? পারবো। ম্যাডাম যদি বলে তাহলে তুমি সুন্দর করে লিখতে পারবো নাম? হ্যাঁ, লিখতে পারবো। তোমার নাম কি বলো তো? সায়রা।
আসল নাম কি বলো তো? হ্যাঁ, আসল নাম কি? আসল নাম জারিন জারিন সুবাহ সুবা সায়রা। সায়রা। বলো তো। সুবা সায়রা। জারিন সুবাহ সায়রা। জারিন সুবা সায়রা। আবার বলো। জানি সুবা সায়রা। দেখেছো, নিজের নামটাও সে জানে না। মানে আমি যে কি একটা প্যাচের মধ্যে পড়ে গেছি, আপুরা জানো না। ওকে ক্লাস 1-এ ভর্তি না করিয়ে আর কোনো উপায় নেই। ওর বয়স 7-এ পড়েছে। যদি আমি 1 বছর কমিয়ে দিয়েছিলাম, 5 থেকে 6 বছর বয়স থেকে ভর্তি নেয়। 7 বছর হলে তো ক্লাস 1-এ ভর্তি নেবে না। তাছাড়া আমি আবার চিন্তা করে দেখলাম, কেজিতে দেওয়া আর ক্লাস 1-এ দেওয়া তো একই কথা। কিন্তু ক্লাস 1-এ তো কম পড়া না, অনেক পড়া। এদিকে সে অক্ষরই পারে না। আমি ওকে জাস্ট নাম শেখানোর জন্য স, অন্ত্যেষ্টা, র লিখিয়েছি। আর কোনো অক্ষরই তো সে পারে না। সরাসরি পারে, কিন্তু ক্ষয়ের পর থেকে কোনো অক্ষর দিতে পারে না। এখন যদি ম্যাডাম ওকে ক খ লিখতে বলে, তাতে সমস্যায় পড়ে যাবো আমি। এইদিকে আবার যোগ বিয়োগও পারে না। যদি ওগুলো লিখতে বলে, যদি এটা বলে কতে কী হয় লেখো, খতে কী হয় লেখো, বা এইতে কী হয় লেখো, বিতে কী হয় লেখো। হ্যাঁ, এবিসি লেখা তো আমি শিখিয়েছি, কিন্তু শব্দগ্রহণ করা তো শিখাইনি। মানে আমি যে কি একটা টেনশনের মধ্যে আছি, যা পুরো জানো না। যদি কালকে ম্যাডাম স্কুলে ভর্তি না করে, তাহলে তো অনেক সমস্যায় পড়ে যাব আমি। জায়ানের আব্বু তো খেপে আগুন হয়ে যাবে। আল্লাহ, কি হবে। আমি ওনাকে বলে ভর্তি ফর্ম পূরণ করে নিয়েছি। এখন যদি ওকে ভর্তি করতে না পারি, তাহলে তো বাবুরাবু অনেক বেশি খেপে যাবে। ভুল করেছি, ওকে এ বছর স্কুলে দেওয়া উচিত ছিল। কীভাবে ওকে স্কুলে দিব? একে তো ও কিছু পারে না, তার মধ্যে আবার ওকে স্কুলে দিলে ওকে কিভাবে নিয়ে যাব, নিয়ে আসবো? বাসায় বাচ্চারা থাকবে, ওদেরকে কিভাবে কি করব? ওদেরকে নিয়ে গেলেও ওকে নিয়ে যাওয়া আসা, নিয়ে আসা, এই কাজগুলো আমি কিভাবে করতাম? বছরের প্রথমে যদি না 3 মাস ছিল, 3 মাসে বাবুকে নিয়ে এত দৌড়াদৌড়ি করা কি সম্ভব হতো? তার মধ্যে আবার সাউদাও ছোট, ওকেও তো রাখতে হতো। তো সব কিছু মিলিয়ে ওকে স্কুলে দেওয়া হয়নি। আর ওকে স্কুলে দিয়েও কোনো লাভ হতো না। ওকে বাসায় পড়াতে পারতাম না, কারণ জায়ানকে ক্লাস 1-এ ভর্তি করিয়েছি। জায়ানকে তো স্কুলে পড়ানোই হয়নি, ঠিকভাবে স্কুলে পড়তে পারেনি। তো স্কুলের নিয়মকানুন বুঝতেও অনেক সময় লেগে গেছে। ওকে ভালোভাবে সব লেখা শিখিয়ে দিলেও ও স্কুলে সব লেখা খাতায় তুলতে পারতো না। এটা নিয়ে আমি অনেক সমস্যায় পড়ে গিয়েছিলাম। অনেক বেশি ভোগান্তিতে ছিলাম আমি। ওর দিকে অনেক বেশি খেয়াল রাখতে হয়েছিল। ভেবেছিলাম ও একটু থিতু হলেই আমি সারাকে লেখা শেখাবো, কিন্তু সেটাও করতে পারিনি। সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকতাম। ওর লেখাপড়া শেখানো লাগতো, ওর হোমওয়ার্ক করানো হতো, পরীক্ষা সেগুলো পড়ানো লাগতো, এদিকে আবার ছোটো বাচ্চাকে সামলাতে হতো। মানে সব কিছু মিলিয়ে সারাকে লেখা শেখানো হয়নি। তাছাড়া সারাকে লিখতে বসালে ও ঠিকভাবে লিখতো না, দুষ্টামি করতো। এদিকে ওর জন্য জায়ানও লিখতো না। জায়ান অনেক বেশি দুষ্টামি করতো, লেখায় মনোযোগ হতো না। এই কারণে জায়ান সারাকে একসাথে লেখা শেখাতাম না। আবার সারাকে আলাদা করে শেখানোর সময়টুকু ছিল না। বাইরে গিয়ে চলে আসলাম। ছবি আনতে গিয়ে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। বাবুরাবু আমাকে 100 টাকা দিয়েছিল। বলেছিল এই 100 টাকা দিয়ে আলু আর পেঁয়াজ কিনে নিয়ে আসবা। আসলে বাসায় আলু পেঁয়াজ ছিল না। ওনাকে বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু ওনার আনতে মনে ছিল না। সময়ও হয়নি, রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। এই কারণে সকালবেলা আমাকে 100 টাকা দিয়েছিল। এখন আবার অফিসে গিয়ে বলতেছে মেয়ে ছবি আনতে হবে, মেয়েকে ভর্তি করতে হবে। তো ছবি আনতে হবে, এটাকে তোমার মনে ছিল না? তুমি তো 100 টাকা দিয়েই খালাস। 100 টাকা দিয়ে গিয়ে ছবি আনা যায়? উনি জানে যে আমি স্টুডিও থেকে ছবি তুলে নিয়েছিলাম। আসলে না, আমি তো নিজেই ছবি তুলেছিলাম। ওই 100 টাকা তো আমি মেরে দিয়েছিলাম। বলেছিলাম 30 টাকা বাকি আছে, যখন ছবি আনতে যাব তখন তুমি 30 টাকা দিয়ে দিও। তো উনি বলতেছে এই 100 টাকা দিয়ে কোনো রকমে তুমি ছবিটা নিয়ে আসো 30 টাকা দিয়ে, আর বাকি টাকা দিয়ে অল্প করে হলেও পেঁয়াজ আর আলু নিয়ে আসো। জাস্ট আজকের জন্য নিয়ে আসো, আমি আসার সময় নিয়ে আসবো। তো আমি 100 টাকা নিয়ে বের হয়েছিলাম। আমি কোনো ব্যাগ নিইনি। হাতে 100 টাকা, মোবাইল আর একটু মুড়ি নিয়েছিলাম। চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম। ভেবেছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে খেয়ে নিব। তো ওই মুড়ি খাওয়ার জন্যই আমার 100 টাকাটা পড়ে গিয়েছিলো। কোথায় যে পড়ে গেছে আমি বলতে পারি না। বাসায় এসে তো মুড়ি খাওয়ার সময় নেই, এই কারণে রাস্তায় মুড়ি নিয়ে গিয়েছিলাম। ওই মুড়ির জন্যই আমার টাকাটা পড়ে গিয়েছিল। যখন আমি ছবির দোকানে যাই, তখন ওখানে গিয়ে টাকা দেওয়ার সময় দেখি টাকা নেই। কী ব্যাপার, টাকা কোথায় গেল? হায় হায়, টাকা খুঁজতেছি, টাকা নাই। তারপরে বাধ্য হয়ে বাবার বাবাকে ফোন দিলাম। উনি তো চিল্লি বকা কি, হ্যাঁ তুমি 100 টাকা কী করছো, কোথায় ফেলাইছো? তারপরে ওই চায়ের দোকানে যেখানে চা নিয়েছিলাম, তো ওই দোকানে ওনাকে ফোনে কথা বলে দিয়ে 100 টাকা নিয়েছিলাম। নিয়ে গিয়ে তারপর ছবি নিয়ে এসেছিলাম। ওই 100 টাকা থেকে 50 টাকা সেভ করেছিলাম। 30 টাকা দিয়ে ছবি এনেছিলাম। আর বাকি 20 টাকা দিয়ে কোনো রকমে একটু আলু আর একটা পেঁয়াজ কিনেছিলাম, যাতে করে এখন রান্নাটা করে নিতে পারি। উনি তো আমাকে কোনো টাকাই দেয় না, তাই আমি চেষ্টা করি কিছু টাকা সেভ করার, যদি সেভ করা যায়। তাছাড়া উনি তো এগুলো নিয়েই আসবে, তাহলে কেন আমি এত বেশি করে কিনে নিব? টাকাও তো বেশি ছিল না। একটা আপু কমেন্টসে বলতেছিল যে আপু তোমার ভিডিও দেখে আমি টাকা জমানো শিখে গিয়েছি। এই কথাটা শুনে অনেক ভালো লেগেছে। আসলে সকল মেয়েদেরই টাকা জমানো উচিত, বিশেষ করে যাদের স্বামী এরকম। আর যাদের স্বামী টাকা দেয়ও, তাদেরও হিসাব করে চলতে হবে, কারণ কখন কি হবে না হবে তা আমরা কেউই বলতে পারি না।
এখন যারা ভালো অবস্থানে আছে তারা যে কালকে ভালো অবস্থানে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আর এখন যারা খারাপ অবস্থানে আছে তারা যে কালকে ভালো অবস্থানে আসবে না তারও কোনো গ্যারান্টি নেই। এই কারণে সবসময় হিসাব করে চলতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা সহজেই ওভারকাম করা যায় বা সেটাকে কাটিয়ে নেওয়া যায়। অনেক মেয়েরাই আছে ইচ্ছে মতো টাকা পয়সা খরচ করে, স্বামী দেয় ইচ্ছে মতো খরচ করে, কোনো টাকা সেভ করে না, কিন্তু পরে বাসটা কিন্তু ওরাই খায়। ছেলেরা কিন্তু বাস খায় না, বাস কিন্তু মেয়েরাই খায়, কারণ সংসার মেয়েরা চালায়, ছেলেরা সংসার চালায় না। ছেলেরা তো টাকা দিয়েই খালাস, বাকি সব কিছু শুধু মেয়েদেরকেই দেখতে হয়, তাই সব দিক দিয়ে মেয়েদেরকেই খেলাতে হয়। আধা কেজি মতো আলু কিনেছিলাম, ডিম দিয়ে আলু ভুনা করে নিলাম, তখন রান্না করার সময় নেই, রাত হয়ে গিয়েছে। বাচ্চারা খাবে, বাবরা বউ চলে আসবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। ডিম খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি, কি করব, সবজি কাটার সময় নেই। এইদিকে আবার জুনানা কান্নাড়ি করা শুরু করে দিয়েছে, ওকে রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে চাইলেও সবজি কেটে রান্না করা সম্ভব নয়, অনেক সময় ব্যাপার। তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে ভর্তি করাতে যেতে হবে, অনেক কাজ আমার। বাবুর বউ তো যাবে না, ওনার তো সময় নেই। আবার ভর্তি করানোর টাকাও আমাকে দিবে না, উনি বলতেছে তুমি যে সিরিয়াল ধরো, ফর্ম পূরণ করো, আমি আসতেছি। আরে বাবা, তোমার সাথে দরকার কি, তোমার তো সময় নেই, টাকাটা আমাকে দিলেই তো হয় না। উনি আমাকে টাকা দিবেন না, উনি নিজেকে টাকা দিয়ে আসবে। আচ্ছা, উনি গেলে আমার যাওয়া কী দরকার বলো তো, আমি বুঝতেছি না। যাক, আমি গেলে তো আমারই লাভ, আমি টাকাটা পাবো, আমার হাতে তো টাকা নেই, কিছু টাকা সেভ করতে পারবো। রাইস কুকার কিনতে হবে, তাই যতই সম্ভব ওনার কাছ থেকে টাকা নিয়ে নিতে হবে। টাকা না নিয়ে তো রাইস কুকার কিনতে পারবো না। তাছাড়া জায়নের জন্য শীতের প্যান্ট কিনতে হবে, ওর পরনের প্যান্ট নেই। গত বছরে প্যান্ট পরে আছে কোনো রকমে, সেগুলো অনেক ছোট হয়ে গিয়েছে, পরতেও অনেক কষ্ট হয় ওর। আর প্যান্টের যে দাম, 100 টাকার নিচে তো কোনো প্যান্টই নেই। 100 টাকা দিয়ে আর কয়টা প্যান্ট কেনা যাবে, তারপরও যতটুকু পারি কিনে নিব। কালকে তাড়াতাড়ি করে মেয়েকে ভর্তি করাতে পারলেই বাঁচি, তারপর ভালোভাবে ওকে সময় দিয়ে সব টাকা শিখে নিতে হবে। শব্দ গঠন, বাক্য গঠন, যোগ বিয়োগ সব সব শেখাতে হবে। সময় নেই, একটা থেকে ক্লাস, মানে কীভাবে যে কী করবো আমার মাথায় কিছু খেলতেছে না। আমি শুধু জানি আমাকে শেখাতে হবে। যদি আমি 1 তারিখের আগে সব কিছু শেখাতে না পারি তাহলে তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। ও তো স্কুলে কোনো লেখাই লিখতে পারবে না, আর যদি ও স্কুলে লেখা নিতে না পারে তাহলে তো ম্যাডাম চিড়াচিড়ি করবে, কমপ্লেইন করবে। বাবা, আমি বুঝতে পারছি না কী করবো। জায়ান সব কিছু শিখেও লিখতে পারেনি, ও কীভাবে লিখবে। তারপর একটা আশা আছে, ও তো একটু চালু, মানে জায়ান তো একটু বুঝে কম, একটু বোকাশোকা, কিন্তু ও অনেক চালু। এই কারণে একটু আশা রাখতে পারতেছি, এই আর কি। এখন ফুল টাইম ওকে লেখা শেখাচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত ওকে শুধু লেখা শেখাচ্ছি, মানে অক্ষর শেখাচ্ছি। অক্ষরটা ভালোভাবে ওকে শিখিয়ে নিচ্ছি। রিডিংটা হাগা পাতা পড়াচ্ছি, ওইটার প্রতি জোর কম দিতেছি, কিন্তু লেখাটার প্রতি জোর বেশি দিতেছি। কোনো প্রকার স্কুলে না পড়ে কীভাবে যে ও ক্লাস 1-এ পড়াগুলো কমপ্লিট করবে, কীভাবে যে ক্লাস 1-এ পড়াগুলো কমপ্লিট করিয়ে দিব আমি কিছুই বুঝতে পারছি না। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটা আমাকে পূরণ করতেই হবে, এনি হাও এটা আমাকে পূরণ করতেই হবে। রিস্ক আছে, কারণ ও যদি এটা করতে না পারে তাহলে আমাদেরই লস। এত টাকা দিয়ে ভর্তি করাবো, সেই টাকাগুলো, তারপর আবার ক্লাসে পড়াগুলো পড়ানো, প্রতি মাস এত টাকা বেতন দেওয়া, তো মনে করো খরচ তো কম না। তো এত খরচ দিয়ে যদি ওকে ভালোভাবে লেখাপড়া না করাতে পারি তাহলে কি হবে এই কষ্টগুলো দিয়ে, বলো তো? আমার উপরে চাপ বেশি, সব কিছু আমাকেই করতে হবে, বাবার বাবা কিচ্ছু করবে না, সব কিছু আমাকেই করতে হবে। আপুরা, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যাতে সব কিছু করতে পারি, আমি যাতে আমার মেয়েকে সব লেখা শিখিয়ে দিতে পারি। সায়রাকে নাম সম্পূর্ণ শেখাচ্ছি। বাবরাব্বু বলেছে সম্পূর্ণ নাম নাকি শেখাতে হবে, শুধুমাত্র সায়া লিখলে হবে না, সম্পূর্ণ নাম সুন্দর করে লিখতে হবে। তাই সম্পূর্ণ নাম ওকে শেখাচ্ছি, যাতে করে ও লিখতে পারে। খুব টেনশন আসি, কালকে কি হবে জানি না। ওহো, আবার যদি ইংরেজিতে নাম লিখতে দেয়, ও তো সেটা পারে না। আল্লাহ, আমি ইংরেজিতে তো শিখাই নেই, কী করবো এখন বলো তো আপুরা? আর কিছু করার নেই, যেটা শিখিয়েছি সেটাই শিখুক। ইংরেজিটা শিখতে গেলে সব কিছু তাগড় পাকিয়ে ফেলবে, তাছাড়া সময়ও নেই। এইদিকে তো মৌখিকও কোনো কিছু শিখাইনি, আল্লাহ যদি ধরে তখন কি বলবে সে। মানে মাথা নষ্ট হয়ে গেছে, আমি কী করবো আমি বুঝতে পারতেছি না। যা হবার হবে, আল্লাহ ভরসা, আল্লাহ পাক নিশ্চয়ই সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। স্কুলে যখন টিকে গিয়েছে তখন ভর্তিও ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্কুলে ভর্তি করাতে নিয়ে আসলাম। আল্লাহ, সারা তো নাম নিতে পারতেছে না, কী করবো, ম্যাডাম তো চেঁচে কষ্ট করে দিয়েছে। ম্যাডাম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, ভর্তি করাবে কি না এটা একটু টেনশনে আসি। আসে কি তাহলে ভর্তি করানো হবে না? এইদিকে বাবুরাবুও চলে এসেছে, উনি আমার সাথে চেঁচিড়ি করা শুরু করে দিয়েছে। বড় ম্যাডামের সাথে দেখা করতে বলতেছে। বড় ম্যাডাম যদি অনুমতি না দেয় তাহলে মেয়েকে ভর্তি করতে পারবো না। আগামী ব্লগে এসব বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই আগামী ব্লগটি দেখতে মিস করো না। আশা করি তোমার আমার পাশেই থাকবে।